ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যেই ইডি, সিবিআই, সন্দীপ ঘোষ এবং তার চেলা চামুন্ডা যারা মস্তানি করতেন ডাক্তারি করার নামে, তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ পত্র পেয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করেছে। আর নির্যাতিতার বাবা মা ইতিমধ্যেই কিন্তু সিবিআইকে জানিয়েছে যে একটি থিসিস পেপার সংক্রান্ত বিষয়ে সেই নির্যাতিতার সঙ্গে বচসা হয়, মনোমালিন্য হয় সেই কলেজের ভিসির সঙ্গে, এবং সেই থিসিস পেপার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। যে থিসিস পেপার বা গবেষণাপত্রটি তার নিজের তৈরি করা এবং প্রায় সেটা শেষের দিকে, সেই অবস্থাতে ভিসি তাকে নির্দেশ দিয়েছিল যে তুই এই গবেষণাটা ছেড়ে দে, এই গবেষণাটা ও করুক। অর্থাৎ তার একটি বন্ধুকে দেখিয়ে তিনি সেটা বলেছিলেন গবেষণাটা মাঝ রাস্তায় ছেড়ে দিতে এবং তার বদলে তার বন্ধুকে গবেষণাটা দিয়ে দিতে, এবং সেই জায়গা থেকে তিনি রাজি হননি। স্বাভাবিকভাবেই নিজের কষ্ট করা, খাটনি করা একটা গবেষণা, সেটা যখন অর্ধেকের বেশি হয়ে যায় তখন সেটা কাউকে দিয়ে দেওয়াটা খুবই কষ্টের ব্যাপার। আর এই জায়গা থেকে তিনি প্রতিবাদ করেছিলেন। নির্যাতিতার মা বাবা এটা আশঙ্কা করছিলেন যে হয়তো এই বিষয়ের সংক্রান্ত কোনো ব্যাপারে তার সঙ্গে এইভাবে তাকে প্রতিশোধ নেওয়া হলো। অপরদিকে নির্যাতিতার যে সমস্ত কাছের চিকিৎসক, শিক্ষক রয়েছেন এবং তার সহপাঠীরা রয়েছেন, তারাও কিন্তু একটা মারাত্মক অভিযোগ করছেন। তারা বলছে যে নির্যাতিতা তিনি এমন কিছু জেনে গেছিলেন যেটা তিনি ঊর্ধ্ব কর্তৃপক্ষকে, একেবারে সরাসরি সরকারের যিনি মাথায় রয়েছেন, বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে হয়তো কিছু তিনি জানাতে গিয়েছিলেন যে হসপিটালে কি দুর্নীতি হচ্ছে। কারণ তার কাছে এমন কিছু জিনিস হাতে এসছিল যে জিনিসটার ফলে, যার ফলে কিন্তু নির্যাতিতা চেয়েছিলেন যে মেল করে অ্যাটলিস্ট এই বিষয়গুলোকে সকলের সামনে নিয়ে আসুক, সরকারের সামনে নিয়ে আসুক যে কি পিছনে পিছনে কি হচ্ছে। এই জায়গা থেকে এই আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে কি সাংঘাতিক তথ্য তার হাতে এসেছিল। এবং নির্যাতিতার একটি স্বভাব ছিল যে তিনি যে সমস্ত বিষয় অভিযোগ করার চেষ্টা করতেন তার কিন্তু তথ্য তিনি হাতে রাখতেন। ফলে তার কাছের যে সমস্ত শিক্ষক, চিকিৎসক, তার বন্ধু বান্ধব রয়েছে, তারা এটা মনে করছে এমন কিছু তথ্য তিনি হাতে পেয়েছিলেন যার ফলে তিনি এই কাজটা করতে গেছিলেন। এবার মেল করেছেন কিনা সেটা এখনো পর্যন্ত সকলের সামনে আসেনি, কিন্তু তিনি মেল করবেন বলে, বিষয়গুলোকে নিয়ে মেল করবেন বলে মেল আইডিও জোগাড় করেছিলেন। এবার বিষয় হচ্ছে, যারা প্রাক্তন চিকিৎসক রয়েছেন তারা কিন্তু বলছেন পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা একেবারে পচে গলে গেছে। এর আগে অনেকেই এই ধরনের অভিযোগ করার চেষ্টা করেছে। এর আগে রাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সবার কাছে এই মেডিকেল কলেজের দুর্নীতি নিয়ে অনেকেই চিঠি দিয়েছেন, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। দেখা গেছে যে যারা অভিযোগ করেছে স্বাস্থ্য ভবনে, তাদের অরিজিনাল সেই সমস্ত অভিযোগপত্র পাওয়া গেছে সেই সন্দীপ ঘোষের বাড়িতে। আর এখানেই অবাক করা কাণ্ড, সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করছে যারা, এবং তাদের কাগজ যখন সন্দীপ ঘোষ পেয়ে যাচ্ছে তখন তো সন্দীপ ঘোষের কাছে সেই নামগুলো থাকছে যে তার সন্দীপ ঘোষের পেছনে কারা অভিযোগ করছেন। ফলে সেখানে তার প্রতিশোধ নেওয়ার অনেক বড় জায়গা, সুযোগ চলে আসছে এবং তিনি প্রতিশোধ নিয়েছেন। কারণ সন্দীপ ঘোষের হাতেই ছিল সমস্ত ক্ষমতা একটা মানুষকে দিয়ে দেওয়া হয়েছিল যে তিনি কারা প্রফেসর হবেন, কারা পাশ করবে, কোন কোন স্টুডেন্টরা ফেল করবে, সবটাই তিনি চার্জ করতেন। এবং স্টুডেন্টদের পাশ করানোর জন্য প্রত্যেক স্টুডেন্টদের বছরে তিনি 8 থেকে 10 লক্ষ টাকা করে তাদের কাছে চাইতেন। অথবা দেখা যেত কোনো কোনো স্টুডেন্টকে তিনি অপকর্মে জড়িয়ে দিয়েছেন ভয় দেখিয়ে, যে ঠিক আছে এই কাজগুলো করতেই হবে, না হলে কে তোকে পাশ করায় সেটা দেখবো, এমনটা পর্যন্ত বলেছে। এবং এমনটাও হয়েছে যে সমস্ত স্টুডেন্টরা অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের কোথায় কি আছে ঠিকঠাক অঙ্গ প্রত্যঙ্গের নামই জানে না, তাদেরকে তিনি পাশ করিয়ে দিচ্ছেন, তাদেরকে তিনি ডাক্তার বানিয়ে দিচ্ছেন। এবং এই অভিযোগ যখন সন্দীপ ঘোষের কাছে করা হচ্ছে, যে সমস্ত শিক্ষকরা অভিযোগ করছে তারা যখন অভিযোগপত্র দিয়ে অভিযোগ করছে, সেই অভিযোগ নিয়ে সন্দীপ ঘোষ বলছে আপনি এবং আপনার পরিবার এই সমস্ত ডাক্তারদের দেখাবেন না, ডাক্তারদের দিয়ে চিকিৎসা করাবেন না, তাহলেই তো হয়ে গেল, মিটে গেল সমস্যা।
আর বাকি লোকজন এই সমস্ত ডাক্তারদের চিকিৎসা করুক না, যারা অঙ্গ প্রত্যঙ্গের নাম জানে না, কোথায় কোন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেটাই জানে না। ফলে এই ধরনের একটা মানুষ অপকর্ম করে আসছে দিনের পর দিন, এবং এই ঘটনাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানোর চেষ্টা চলেছে। তা সত্ত্বেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে কোনো রকম পদক্ষেপ যেমন করেননি, তেমনি স্বাস্থ্য ভবন তো দূরের কথা, স্বাস্থ্য ভবন পুরোটাই চলতো সন্দীপ ঘোষের কথায়। সন্দীপ ঘোষ কলকাঠি নাড়তো স্বাস্থ্য ভবনে, কারণ যতবার তাকে ট্রান্সফার করা হয়েছে ততবার স্বাস্থ্য ভবন থেকে তাকে আবার সেই পদে বহাল রাখা হয়েছে, এবং স্বাস্থ্য ভবন থেকে তার সিকিউরিটি গার্ড অ্যাপয়েন্ট করা হয়েছে। ফলে আনসার আলী বলে একজনকে সিকিউরিটি হিসেবে স্বাস্থ্য ভবন থেকে অ্যাপয়েন্ট করা হয়েছে। মানে এত বড় প্রভাবশালী সন্দীপ ঘোষ ছিল। এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ, যে তার বিরুদ্ধে বেওয়ারিশ লাশ যেগুলো, সেই লাশগুলোকে পাচার করে দেওয়া, যে সমস্ত ডিসপোজাল গুলো রয়েছে সেই ডিসপোজাল গুলোকে বিক্রি করে দেওয়া, ইঞ্জেকশন গুলোকে আবার তাদেরকে আবার নতুন করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার মানুষের গায়ে ফুটিয়ে দেওয়া, তারপর ওষুধের 2 নম্বরই, ওষুধকে একেবারে তাদের ওষুধের মধ্যে এক্সপায়ারি ডেটকে মুছে দিয়ে তুলে দিয়ে সেই ওষুধকে আবার ব্যবহার করতে দেওয়া, স্যালাইন থেকে শুরু করে সমস্তটা এক্সপায়ারি ডেটের ওপরে যারা যে সমস্ত ওষুধগুলো রয়েছে সেগুলোকে চালিয়ে দেওয়া, এবং যে সমস্ত ওষুধগুলো রোগীর পরিবার কিনে দিচ্ছে সেইগুলোকে আবার দোকানে পাঠিয়ে দিয়ে তার কোথাকার 2 নম্বরই ওষুধ সেই ওষুধগুলোকে রোগীর গায়ে পুশ করা, এই ধরনের অভিযোগ রয়েছে। এবং নির্যাতিতা সমস্ত অভিযোগ হয়তো তিনি করতে গেছিলেন মানে একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, এবং তার জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন। হয়তো সেগুলো জানা গিয়েছিল, হয়তো সেগুলো সবাই জেনে গেছিল, যার ফলে এই ধরনের আক্রোশ তারা করতে পেরেছিল। এবং নির্যাতিতা ছিলেন একজন খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তিনি গোল্ড মেডেলিস্ট হতে চেয়েছিলেন, এবং তিনি যে বিষয়টিকে নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন সেই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ। ফলে জেলাসির একটা বিষয় থাকে, এবং জেলাসি থাকাকালীন তার যে সহপাঠীরা তার সঙ্গে যারা ছিল তারা কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত আছে, এমনটাও কিন্তু সিবিআই এর আধিকারিকরা সন্দেহ করেছে। ফলে সেই রাত্রিরে যারা তার সঙ্গে নির্যাতিতার সঙ্গে ডিনার করেছিল তাদেরকেও কিন্তু সন্দেহের তালিকায় রাখা হয়েছে। ফলে পুরো বিষয়টাকে নিয়ে যেটা দাবি করা হচ্ছে যে স্বাস্থ্য ভবনের যে বেহাল দশা, যে পচা গলা দশা তৈরি করা হয়েছে, তাতে কিন্তু এমন এমন ডাক্তার তৈরি হয়েছে আমাদের রাজ্যে যারা কিনা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে সঠিক ধারণা জ্ঞান তাদের নেই। এই ধরনের ডাক্তারদের দিয়ে রোগীদেরকে চিকিৎসা করানো হচ্ছে। ফলে বিষয়টা এমন একটা জায়গায় পৌঁছেছে যে আমরা বিভিন্ন রকম অভিযোগ বিভিন্ন হসপিটাল থেকে পেয়েছি যে রোগীর পরিবার পরিজন বলছে যে রোগীকে ভালো সুস্থ দেখে এসছে, অথচ সেই রোগীর হঠাৎ করে মৃত্যু। অথবা অনেকে অভিযোগ করেছেন যারা বলছেন যে আমাদের ডাক্তারদের গাফিলতি। এখন দেখা যাচ্ছে যে সমস্ত ডাক্তাররা একেবারে তাদের বিদ্যা নেই পেটে, অথচ তারা ডাক্তার হয়েছে, এই সমস্ত ডাক্তার দিয়ে রোগীদের চিকিৎসা করলে তো রোগীরা মারাই যাবে, তারা কি সুস্থ হবে? আর এই জায়গাতে দাঁড় করিয়ে রেখে দিয়েছে স্বাস্থ্য ভবনকে, পুরো স্বাস্থ্য দপ্তরটিকে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরটি একেবারে রসাতলে গেছে, এমনটা কিন্তু সেখানকার যারা প্রবীণ চিকিৎসক তারা মনে করছেন, এবং তারা বলছেন যে একেবারে ঢেলে সাজাতে হবে শুরু থেকেই। এবং তারা যে অভিযোগটা করছে এই যে কাছের মানুষদের, নিজেদের লোকদের একেবারে পদে পদে বসানো, এই বিষয়টা কিন্তু শুধুমাত্র এই আমলে নয়, বামফ্রন্ট আমলেও ছিল, কিন্তু তা সত্ত্বেও এই আমলে যেভাবে দুর্নীতি জাল বিস্তার হয়েছে তাতে সবকিছুই যেন একেবারে ছাপিয়ে গেছে। আর এই সন্দীপ ঘোষের কারনামা কিন্তু শুধুমাত্র রাজ্যবাসী দেখছে সেটা কিন্তু নয়, চীনেও তিনি এই ধরনের কারনামা করে এসেছিলেন। 2017 সালে তিনি হংকং এর একটি হসপিটালে তিনি অর্থোপেডিকের ডাক্তার হতে গিয়েছিলেন। হংকং শহরের কাওলুনের কুইন এলিজাবেথ হাসপাতাল, সেই হাসপাতালে তিনি ডাক্তারি পড়তে গেছিলেন, এবং সেখানে গিয়ে তিনি একজন নার্সিং স্টুডেন্টের সঙ্গে যে দুর্ব্যবহার করেছিলেন সেই নার্সিং স্টুডেন্টের অভিযোগে তাকে কিন্তু সেখানে জেল পর্যন্ত খাটতে হয়েছিল। তার অভিযোগ ছিল যে নার্সিং স্টুডেন্টের পশ্চাৎপদে তিনি একটি চাপড় মারেন এবং তার গোপনাঙ্গ ছুঁয়ে তিনি বলেন, ডু ইউ লাইক দিস? মানে বুঝতে পারছেন যে এই সন্দীপ ঘোষ তিনি কি জিনিস। এবং এই সন্দীপ ঘোষকে
2021 সালের পর থেকে দিনে দিনে একেবারে তাকে দিয়ে বিভিন্ন রকম বলা যেতে পারে তার এই যে কাজগুলোকে প্রশ্রয় দিয়েছে যে একেবারে রাজ্যের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, সেটা কোথাও আর কি জানার বাকি আছে মানুষের? কারণ তার এই এত বড় সাহসটা কিভাবে হলো? যদি তার মাথার ওপরে নীল সাদা যদি একটি ছাতা না থাকে তাহলে তার এই কাজগুলো করার সাহস কি করে হলো? একটা লবি তৈরি করা, যেখানে ডাক্তাররা ভুয়ো ডাক্তার। একবার মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে সিভিক ডাক্তার তৈরি করবেন, যে কোনো লোক ছুরি কাঁচি নিয়ে চলে যাবেন অপারেশন থিয়েটারে, মানুষকে কেটে দেবেন আবার সেলাই করে দেবেন, খুব ইজি ব্যাপার। 6 মাসের কোর্সের তিনি একটি সিভিক ডাক্তারের কোর্স খোলার চেষ্টা করেছিলেন। এই সন্দীপ ঘোষদের মতন মানুষদের বুদ্ধিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই কাজটা করতে গেছিলেন, এবং যখন সমস্ত চিকিৎসক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ যখন গর্জে উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিভিক ডাক্তারের কথা শুনে, তারপর তিনি ব্যাকফুটে চলে গেছিলেন। এই সিভিক ভলেন্টিয়ারের মতন যদি সিভিক ডাক্তার হতো তাহলে বুঝতে পারছেন সন্দীপ ঘোষ কত টাকা রোজগার করত। প্রত্যেকটা মানুষকে তিনি ডাক্তার হবার স্বপ্ন দেখিয়ে, লোভ দেখিয়ে মানুষ মারা যমরাজ তৈরি করত। আর এই রাস্তা দিয়ে হাঁটতো রাজ্যের স্বাস্থ্য। তাহলে স্বাস্থ্য দপ্তরটাকে তো এমনিতেই পচা গলা একটা সার কঙ্কাল তৈরি করে দিয়েছে, তার মধ্যে এই স্বাস্থ্যের নাম করে মানুষ মারার যে একটা কল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৈরি করতে গেছিলেন, সেটা কিন্তু এবার আস্তে আস্তে রাজ্যবাসীর কাছে একেবারে রাজ্যবাসীর চোখের সামনে চলে আসছে। ফলে পুরো বিষয়টাতে যে একটা মানে জঘন্য দুর্নীতি, যে দুর্নীতির কোনো মা বাবা নেই, সেই দুর্নীতি পুরো বিষয়টার উপরে হয়েছে। পুরো স্বাস্থ্য দপ্তরটা ইতিমধ্যেই একটা পচা গলা মৃতদেহে পরিণত হয়েছে, এবং এই স্বাস্থ্য দপ্তরকে কিভাবে আবার নতুন করে ঠিকঠাক করা যায় সেটা তো এখন মানে বলা যেতে পারে সেটা এখন স্বপ্ন। কারণ যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, যেভাবে ভুয়ো ডাক্তার তৈরি করা হয়েছে, তাতে এই মুহূর্তে সমাজের অনেক বড় ক্ষতি হয়ে গেল, এটা কিন্তু বলাই যায়। ফলে আগামী দিন আমরা আরো সিবিআই কি তথ্য পাচ্ছে, কিভাবে তারা তদন্ত এগোচ্ছে সেদিকে নজর রাখবো। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, নমস্কার।